সবই গুরুদেবের ইচ্ছা, তিনি না চাইলে হয়তো তার কাছে যাওয়া সম্ভবই হয় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আগের ব্লগেই বলেছি, তার ইচ্ছেতেই সব হয়, হয়তো তিনি চেয়েছেন তাই আজ যেতে পারছি। এত কাছে থাকা সত্ত্বেও সবসময় কিন্তু যাওয়া সম্ভব হয় না, কিন্তু হঠাৎ আগের দিন ঠিক করে পরের দিনই সকাল সকাল চলে গেলাম। আর ডুগ্গুকে নিয়েই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু স্নান খাওয়া দাওয়া করানোর পর ডুগ্গু এতটাই কান্নাকাটি করছিল ঘুমানোর জন্য যে ওকে আর নিয়ে আসা সম্ভব হলো না। তো তোমরা ঠিকই ধরেছো, আমি চলে এসেছি আমাদের বাড়ির কাছের রাম ঠাকুরের মন্দিরে। আজকে সেখানে পূর্ণিমা উপলক্ষে ভোগের ব্যবস্থা হয়েছে। এখন অবশ্য পূর্ণিমা বলে না, বছরের প্রত্যেকটি দিন ও মাসের প্রত্যেকটি দিনও এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা শুরু হয়েছে কুপন সিস্টেমে। তো আমরা আগের দিনই কুপন নিয়ে এসেছিলাম আর তারপর চলে গেছিলাম। আর মা একটু আগে গিয়েছিল কীর্তন শুনতে, নাম গান শুনতে, কিন্তু ডুগ্গুকে নিয়ে তো আমার সেটা সম্ভব হয়নি, তাই জন্য আমি একটু পরেই গেছিলাম। আমি গিয়ে ঠাকুর দর্শন করে দক্ষিণা দিয়ে তারপর চলে এসেছিলাম খাবারের লাইনে। মাও লাইন দিয়ে দাঁড়িয়েছিল, তারপর আমি চলে এসেছিলাম। এবার আস্তে আস্তে ঢুকে গেছি ভোগ খাওয়ার যেখানে জায়গা সেখানে। এর আগে বছরের দুটো টাইমে হয়তো আসা হতো, কখনো বা গুরুদেবের বাৎসরিক অনুষ্ঠানে, কখনো বা অক্ষয় তৃতীয়ায়। মনে পড়ে একবার অক্ষয় তৃতীয়া এসে প্রসাদ নিয়েছিলাম। আমাদের সাথে কথা বলতে বলতে প্রথমে আমাদের মাখা প্রসাদ, মানে যেটা একদম ঠাকুরকে দেওয়া হয়, সেই মহাপ্রসাদ চলে এসছে। ঠাকুরের ওখানে ধ্বনি দেয়, তারপরই ভোগ খাওয়া শুরু হয়। সারা বছর বেশ সুস্বাদু খাবার হলেও বছরের কয়েকটা দিনে, মানে বিশেষ দিনে, যেমন পূর্ণিমা বা রথযাত্রা, আরও অন্যান্য স্পেশাল দিনে এখানে ভোগের প্রচুর রকম রান্না হয়। প্রথমেই দেখতে পেলে মাখা প্রসাদ দেওয়া হয়েছে, তারপর খিচুড়ি, তরকারি, তারপর একে একে ভাত, ডাল, মোচা ঘন্ট, ধোকার ডালনা, সব শেষে চাটনি আর পায়েস। এত সুস্বাদু হয়েছিল যে কি বলবো, যারা ভোগের প্রসাদ এখান থেকে খেয়েছো তারাই জানো। পায়েস আমি খুব একটা না খেলেও এখানে এসে কিন্তু কখনোই পায়েসটা আমি ছাড়ি না। আমি অনুষ্ঠানে এসেও প্রসাদ নেই যখন, তখন পায়েসটা নেই। আজকে দেখতেই পেলে দুবার আমি পায়েস নিয়ে নিয়েছিলাম। যেহেতু ডুগ্গুকে বাড়িতে রেখে এসেছি, এই জন্য একটু তাড়াহুড়ো ছিল। আমি আর মা আবার ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম। আর বাড়ির কাছে চলেই এসেছি, তখন আমার হঠাৎ আমার বৃষ্টি শুরু হয়ে গেল। এই এখন এই সমস্যা, একবার বৃষ্টি তো একবার রোদ। ডুগ্গুকে নিয়ে এখন আর সবসময় শাড়ি পরা হয়ে ওঠে না, কিন্তু শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে। তাই ভাবলাম আজকে মন্দিরে যাব, শাড়ি পরবো না সে কি হয়। ডুগ্গুকে বাবাইয়ের কাছে রেখেই আলমারি খুলে মায়ের এই শাড়িটা পেয়ে গেছিলাম হাতের সামনে। শাড়িটা পরার পর এতটা কমফোর্টেবল আর এতটা লাইট ওয়েট কি বলবো। যাই হোক, তারপরে আরও একটা কাজ নিয়ে চলে এসেছি। আজকে ছিল আমাদের ডুগ্গুর ভ্যাকসিনেশন। তারপর বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমি চলে এসেছিলাম ভ্যাকসিন দিতে। ভ্যাকসিন দেওয়ার পর ও তো আসছেই না, যেহেতু একটা ভোগ সামনে দেখেছে, ও এবার আসবেই না। এর আগে ভ্যাকসিন দিতে এলেও এতটা কাঁদেনি, কিন্তু আজকে বেশ খানিকক্ষণও কান্নাকাটি করছিল। যাই হোক, এখন বড় হচ্ছে, বুঝতে শিখছি, এখন কত কি ওর মধ্যে নতুন নতুন আমি দেখতে পাই। প্রতিবারই ভ্যাকসিন দেওয়ার পর এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলি, তাই সুরজিৎকে বললাম আমাকে তাহলে একটা ছবি তুলে দে। যাই হোক, ভ্যাকসিন নিয়ে চলে এসেছি বাড়ি। তারপর এখন ওকে মায়ের কাছে দিয়ে আমি যাচ্ছি সামনেরই একটা দোকানে। একটা জিনিস কেনার ছিল, কিন্তু আগের দোকানে পাইনি, তাই আমি আর সুরজিৎ চলে যাচ্ছি বাড়ির কাছাকাছি একটা দোকানে। বেশ অনেক দিন বাদে এই রাস্তায় আসা হচ্ছে। আমি সাধারণত বাড়ি গেলে খুব একটা বেরোনো হয় না বলে এখন সব জায়গাটাই বেশ নতুন নতুন লাগে আমার কাছে। যাই হোক, আমি চলে এসেছি একটা স্টেশনারি দোকানে। আমার একটা বোতলের সেট নেওয়ার ছিল, সেখান থেকে আমি সেটা কিনে চলে গেছিলাম বাড়ি। তারপর ডুগ্গুকে খাইয়ে আবার সামনে একটা জায়গায় যাচ্ছিলাম। ভাবলাম সবসময় তো ডুগ্গুকে রেখেই যাই, তাহলে সামনে এই দোকানটা যাচ্ছি, নিয়ে যাই। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।